আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ ও মাঝারি পর্যায়ে 40 থেকে 50 জন নেতা ঈদের পরপরই ভারত থেকে বাংলাদেশে ফিরছেন। আওয়ামী লীগ ও বাংলাদেশ পুলিশের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে কমপক্ষে 20 জন নেতা বাংলাদেশে ফিরেছেন। ঈদের পরপরই আরো নেতা বাংলাদেশে ফিরবেন, এজন্য কয়েকটি স্তরের তালিকাও করা হয়েছে। ঈদের পর দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা দেশে ফিরবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফেরানোর দাবিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জমা দিতে যাচ্ছে সংগঠনটি। এর মধ্যে সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করা হয় ওই সভায়। তবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ভোটের আগে আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চেয়েছিলেন, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে। যদিও তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলকে কর্মকাণ্ড চালানোর পক্ষে মত দিয়েছেন। সূত্রগুলো বলছে, সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। বিস্তারিত জানতে চলুন। গত বছরের 12ই মে নির্বাহী আদেশ এবং সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপর নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে। দেশীয় আন্তর্জাতিক নানা মহল থেকে বিষয়টি নিয়ে সমালোচনা হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেয়নি বিগত অন্তর্বর্তী সরকার। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনী প্রচারণায় বিএনপির অনেক শীর্ষ নেতাকে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতেও দেখা গেছে। জনশ্রুতি আছে, জামায়াত ইসলামী ও এনসিপি জোটকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটি বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছিল। জামায়াত ও এনসিপির পক্ষ থেকেও এমন অভিযোগ করা হয়েছিল। তাদের অভিযোগ হলো, তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিএনপি নির্বাচনে জিতেছে। বিশেষ করে নির্বাচনের পর দেশের অনেকগুলো জেলা ও উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা এবং সেখানে মিছিল সমাবেশ করার পর এনসিপির পক্ষ থেকে জোরালোভাবে এমন অভিযোগ করা হয়। গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দেশের 29টি জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটি জেলায় আবার ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আবার আওয়ামী লীগের 2 জন এমপি সহ বেশ কয়েকজন জামিনও পেয়েছেন। তবে বিরোধী পক্ষ থেকে জামিন দেওয়ার বিরোধিতার কারণে অনেকে জামিন পাওয়ার পর তাদের আবার নতুন করে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। আওয়ামী লীগ ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনের পরপরই শেখ হাসিনা দলের এক অনলাইন সভায় নেতাকর্মীদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছিলেন। এরপর দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির শীর্ষ স্থানীয় নেতাদের এ নিয়ে বৈঠক হয়েছে। সে বৈঠকে কোন পর্যায়ে কারা ফিরবেন তাও ঠিক করা হয়। জানা গেছে, ফেরার জন্য যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের কোন কোন এলাকায় জুলাই আন্দোলনের সময় কোনো হত্যাকাণ্ড হয়নি তার উপর। যেসব এলাকায় হত্যাকাণ্ড হয়নি, অর্থাৎ জুলাই আন্দোলনকে ঘিরে যেসব এলাকায় কোনো হত্যা মামলা দায়ের হয়নি, সেসব এলাকায় নেতাদের প্রথমে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গেছে, নির্বাচনের পর সীমান্ত দিয়ে এ পর্যন্ত কমপক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর 40 জন নেতা বাংলাদেশে ঢুকেছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে এই ফেরা শুরু হয়। কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে বেশিরভাগ নেতা দেশে এসেছে বলে জানা গেছে। প্রথম লটে দলটির মাঝারি সারির নেতারাই বেশি বাংলাদেশে এসেছে। দলটির একাধিক সূত্র বলছে, ঈদের পরপরই আরেকটি লটে দেশে ফিরছেন দলটির অনেক নেতা। সংখ্যাটি 40 থেকে 50 জন হতে পারে বলে ধারণা পাওয়া গেছে। এদের বেশিরভাগ বিভিন্ন পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগের পদাধিকারী নেতা। এদের পর এই গ্রুপটি দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তারা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন।
জানা গেছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 4 জন নেতা ভারতে বিষয়টির সমন্বয় করছেন। এই 4 জনই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। ইতিমধ্যে তারা দ্বিতীয় পর্যায়ে যারা ফিরবেন তাদের তালিকা চূড়ান্ত করেছেন। তবে দেশে ফেরার ক্ষেত্রে নেতাদের বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। তবে নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চাননি। দলীয় নেতাদের ফেরানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলও তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে দলটির শীর্ষস্থানীয় পর্যায় থেকে জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ করা হয়েছে। সোমবার ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপও দাবি করা হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ইহুয়ান ড্যানিয়েলসন এবং এভিন ইনচির সঙ্গে এই অনলাইন সভায় কথা হয় আওয়ামী লীগ নেতাদের। নির্বাচনের আগে 2 দফায় কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার দাবিটি উপস্থাপন করা হবে সেটি নিয়ে এখনো নিশ্চিত নয় দলটির নেতারা। তারা কি আইনি প্রক্রিয়া আগাবে নাকি সরকারি নিষেধাজ্ঞা তোলার জন্য অপেক্ষা করবে সেটি নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি দলটির নেতাদের কাছ থেকে। এদিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবে কিছু কিছু কাজ করতে, করছে। লাভ তো হচ্ছে না, জনগণ তাদের রিজেক্ট করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। যদিও মির্জা ফখরুল প্রকাশ্যে নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চেয়েছিলেন। সরকার একটি অংশ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূরণ হবে 11 এপ্রিল। ওই পর্যন্ত কিছু আইনগত দিক নিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সে কারণে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইস্যুটি নিয়ে তার আগে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। তবে অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ এরই মধ্যে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। সেই অধ্যাদেশগুলোর মধ্যে একটি হলো সন্ত্রাস দমন সংশোধনী অধ্যাদেশ, যেটিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করেছিল। এসব অধ্যাদেশ নিয়ে 2 এপ্রিলের মধ্যে বিশেষ কমিটি তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে। হঠাৎ করে যমুনার কি হলো যে নতুন প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন না বলে খবর আসলো? যমুনায় কেন উঠবেন না? যমুনা ওঠার মতো পরিবেশ কি আর মানে ধারণ করে না? কিংবা যমুনায় ওঠার মতো পরিবেশ কি প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে নষ্ট করে ফেলেছেন? আজকে খবর এসেছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠবেন না। প্রধানমন্ত্রীর যে আবাসস্থল গণভবন, সেই গণভবনকে মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনূস জুলাই জাদুঘর বানিয়েছে। এত বড় একটা এরিয়া প্রধানমন্ত্রীর বাসভবন, সেই বাসভবনটাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নষ্ট করেছেন তিনি। নষ্ট করার ফলে প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সেই ব্যাপারে নতুন সংকট তৈরি হয়েছে। নতুন বাসভবন তৈরি করার জন্য আবার নতুন প্রকল্প করার ধান্দাও তাদের সরকারের আমরা দেখেছিলাম। এবার খবর এলো যে নতুন প্রধানমন্ত্রী যমুনাতে উঠছেন না। কিন্তু ঈদের গত মাসেও আমরা শুনেছি যে প্রফেসর ইউনূস 28 তারিখে যখন যমুনা ছাড়লেন, তারপরে 2 মাস সময় লাগবে যমুনা মেরামত করতে। এরপরে নতুন প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন। আদতে কেন উঠছেন না? কি কারণ পেছনে রয়েছে? নাকি যমুনা আবার নতুন রাষ্ট্রপতির কিংবা নতুন কোনো পদে প্রফেসর ইউনূসকে পদায়িত করা হচ্ছে, যে পদায়িত করার ফলে তাকে আবার যমুনায় উঠতে দেয়া হবে?
এসএসএফ নিরাপত্তা তো তার রয়েছেই, মেটিকুলাস ডিজাইনে অনেক কিছুই তো হতে পারে। আমেরিকার ডিপ স্টেট অনেক কিছুই আমাদের উপরে চাপিয়ে দিতে পারে। ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে প্রফেসর ইউনূসকে বাংলাদেশে বড় কোনো দায়িত্ব দেয়া হতে পারে, এই ব্যাপারগুলো অনেকে বলার চেষ্টা করেন। আমরা সেদিকে যেতে চাই না, চলুন একটু জেনে দেখি যমুনায় কেন প্রধানমন্ত্রী উঠছেন না, পেছনের কারণটা কি। আর প্রধানমন্ত্রীর থাকার বাসভবন নষ্ট করে প্রফেসর ইউনূস বাংলাদেশে নতুন কোন সংকট তৈরি করলেন। থাকবেন পলিটিক্স টিভির দর্শক। বলছিলাম যমুনায় উঠছেন না নতুন প্রধানমন্ত্রী, এরকম খবর আজকে প্রধানমন্ত্রীর মানে দপ্তর থেকে জানানো হয়েছে। সেই খবরটা নিশ্চিত করছে দৈনিক মানবজমিন। মানবজমিনের শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে বলছে যমুনায় উঠছেন না, গুলশানের বাড়িতেই থাকার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। কিন্তু পেছনের কারণটা জানানো হয়নি। এখানে একটা কারণ জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী চাইছেন সেখানে থাকতে, তাই থাকছেন। নিশ্চয়ই যে সেটা কারণ নয়, এটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কি বলা হচ্ছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, রাজধানীর গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন, সরকারি বাসভবন যমুনায় উঠছেন না। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী গুলশানের নিজের যে ছোট বাসাটি তাতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেজন্য দেশে ফেরার পর এই বাসায় উঠেছেন, সেইভাবে বাসাটি সাজানো গোছানো হয়েছে। যুক্তরাজ্যে 17 বছর নির্বাসনের পরে তিনি দেশে ফিরলেন যখন ডিসেম্বরের 25 তারিখে, তারপরে তাকে নানা চড়াই উতরাই পার করতে হয়েছে। তার মায়ের মৃত্যু, বেগম খালেদা জিয়ার মৃত্যু 30 তারিখে, একই সময়ে নির্বাচনের ডামাডোল উতরে বিজয় লাভ করা, নিরঙ্কুশ বিজয়, এবং তারপরে গুলশানের মানে দেশে ফিরেই তো গুলশানের বাসায় উঠেছিলেন, সেটাকেই এখন প্রধানমন্ত্রীর বাসা হিসেবে ব্যবহার করা। এটার কারণ কি আসলে? মানে তিনি ওই বাসাটাকেই স্থায়ী করতে চাচ্ছেন, এর কারণ কি? কারণ একটা ব্যাপার তো থাকেই, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ নিরাপত্তার একটা ব্যাপার থাকে। যে কোনো বাড়িতে যে কোনোভাবেই প্রধানমন্ত্রী থাকতে পারেন কিনা, প্রধানমন্ত্রীকে থাকতে দেয়া উচিত কিনা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সেখানে বিঘ্নিত হয় কিনা, এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। গণভবনে শেখ হাসিনা ছিলেন দীর্ঘ 15.5 বছর, এর আগেও ছিলেন তিনি 96 থেকে 2001 সেই সময়টা। কিন্তু গণভবনের যে বিশাল আকার, গণভবনের যে বিশাল বলয়, গণভবনের যে বিশাল নিরাপত্তা সিস্টেম, সেটা একটা সাধারণ বাড়িকে কেন্দ্র করে তৈরি করা কতটা কঠিন ব্যাপার, সেটা খুব স্বাভাবিকভাবেই ভেবে নেওয়া যেতে পারে। আবার যমুনাকে কেন্দ্র করে একটা সমস্যা বোধহয় রয়েছে, যে যমুনা এমন একটা ব্যস্ততম জায়গায় এবং এমন একটা মোটামুটি ঘিঞ্জি রাস্তার পাশে, ব্যাপারটা প্রফেসর ইউনূস যখন থাকতেন তখন যমুনাকে কেন্দ্র করে ওই এলাকাটা খুবই বাজে অবস্থার মধ্যে পড়েছে। যদিও প্রফেসর ইউনূসের সময়ে ওই 250-300-র বেশি আন্দোলন দানা বেঁধে উঠেছিল, সেগুলো নতুন সরকারের আমলে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর নতুন সরকারের আমলে হলেই ওই কিছু হলেই যমুনা ঘেরাও করতে যাওয়ার সাহস অন্তত রাজনৈতিক সরকারের আমলে কেউ দেখাবে না। যে সাহসটা অনেকেই দেখিয়েছিল প্রফেসর ইউনূসের আমলে, কিংবা অনেককে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমন্ত্রণ জানিয়ে শীতল বৃষ্টি দেয়া হয়েছিল, সেই ব্যাপারগুলোও নতুন প্রধানমন্ত্রীর ভাবনায় কাজ করতে পারে, যে ওই রকম একটা মানে ব্যস্ততম এলাকা এবং ওই পুরো পাড়াটাতে মন্ত্রী এমপি, বিশেষ করে মন্ত্রীরা থাকবেন, সেই মন্ত্রীপাড়ায় প্রধানমন্ত্রীও থাকবেন, ব্যাপারটাকে তিনি হয়তো মানে একটু আলাদা করতে চাইছেন, এমনটা হতে পারে। তবে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে গণভবনটাকে নষ্ট করে, প্রধানমন্ত্রীর থাকার জায়গাটাকে নষ্ট করে, সেটা কি কোনো ভালো কাজ করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক রীতিমতো তলানিতে পৌঁছে গিয়েছিল, এবং ওই সময়টিতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে রীতিমতো একটি যুদ্ধাবস্থা বিরাজ করছিল। ইন্ডিয়া এবং তাদের যে সকল মিডিয়া রয়েছে, অনেকে এগুলোকে গদি মিডিয়া বলে, মানে নরেন্দ্র মোদীর অনুগত মিডিয়া, তারা সীমান্ত অঞ্চলে ইন্ডিয়ার সৈন্য সমাবেশ, যুদ্ধ বিমান স্থাপন, তারপর মাঝারি পাল্লা, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, মানে আমেরিকা এবং ইরানের যুদ্ধ নিয়ে ইসরায়েল, ইরান এবং আমেরিকা যেভাবে পরস্পরের বিরুদ্ধে প্রচার করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যুদ্ধাবস্থা ছিল, এটি ভারতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো এটিকে বিশ্বযুদ্ধ বানিয়ে ফেলেছিল। এবং তাদের সেই বিষয়ের সঙ্গে আবার বাংলাদেশে যারা ইনকলাব মঞ্চে প্রমোটার ছিলেন, দেশের বাইরে কিছু ইউটিউবার আছেন, কিছু ইসলামপন্থী সংগঠন আছেন, তারাও মানে তাদের রাজনীতির যে স্বার্থ, সেই রাজনীতির স্বার্থে
ভারত বিরোধিতাকে মনে করেছিলেন যে এটা একটা দারুণ ব্যবসা, নিদারুণ ব্যবসা। জনগণের আবেগ নিয়ে, সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করলে কি হয়, পরিণতিটা কি হয়? এটি ওসমান হাদির মৃত্যু এবং সেই আবেগকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তার দাফন কাফন এবং তার সমাধি সেখানে করা, মানে কবরস্থ করা, এই বিষয়গুলো ফুটে উঠেছে। আবার একই সঙ্গে যারা এখন বর্তমান ক্ষমতায় এসেছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে গত 17টি মাস ভারতের সঙ্গে আমাদের অব্যাহত যে সম্পর্ক, সেই সম্পর্কটি অবনতির কারণে অর্থনৈতিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে সব মিলিয়ে আমরা যে বিপদগ্রস্ত হয়ে পড়েছি, যে ঋণ ভারে জর্জরিত হয়ে পড়েছি, যে ট্রেড ব্যালেন্সে আমাদের ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। তারপর আমাদের যে দুই দেশের মানুষের মধ্যে যে মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দিয়েছে, সীমান্ত অঞ্চলে সীমান্তরক্ষী বাহিনীগুলোর বাড়াবাড়ি বাংলাদেশের এবং ভারতের, তারপর ভিসা বন্ধ করে দেওয়ার কারণে কলকাতা, আগরতলা, আসাম থেকে শুরু করে শিলং, দার্জিলিং প্রভৃতি এলাকাতে যেখানে বাঙালি পর্যটকরা সবসময় গম গম করে, সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক ফ্রাস্ট্রেশন লক্ষ্য করা গেছে ভারতীয় নাগরিকদের মধ্যে। একইভাবে যারা প্রতিনিয়ত ভারতে চিকিৎসা করেন, এবং আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা ভারতে হার্ট লাগিয়েছেন, মানে হৃদয়ের চিকিৎসা করিয়েছেন, মস্তিষ্কের চিকিৎসা করেছেন, চোখের চিকিৎসা করেছেন, এবং 3 মাস 4 মাস 6 মাস অন্তর অন্তর গিয়ে এগুলো আবার তাদেরকে পরীক্ষা করে আসতে হয়। এই মানুষগুলো গত 17 মাসে ইউনূসের জামানাতে রীতিমত জাহান্নামে ছিলেন। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারত খেলে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন খেলা খেলে দিয়েছে যে উনি এবং ওনার যারা সহযোগী তাদের জীবন যৌবন মানে সব কিছু রীতিমতো হারাম হয়ে গিয়েছে। অন্যদিকে তড়ি ঘড়ি করে রাজনীতিতে এত দ্রুত কতগুলো সিদ্ধান্ত এসেছে, এত দ্রুত পরিবর্তন এসছে, এবং বাংলার মসনদে আমরা এখন যাদেরকে ক্ষমতার আসনে দেখতে পাচ্ছি তাদের অভিষেকটা এতটা নাটকীয়ভাবে হয়েছে যে এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না কি দেখছি, কি হচ্ছে। যা দেখছি তাকে স্বপ্ন নাকি বাস্তব। আবার সেই খাল কাটা, আবার সেই ছাগল লালন পালন, আবার সেই খেজুর প্রকল্প, চারিদিকে রই রই রব, হই হই রব, মানে উন্নয়নের জোয়ার, নতুন সরকারের উন্নয়নের জোয়ার বইছে। সরকার সবকিছুতে মানে এতটা স্বাচ্ছন্দ্য দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশে আসলে কোনো সমস্যাই নেই। হতে পারে আমাদের দেশের অনেকগুলো সমস্যা মূলত মনস্তাত্ত্বিক, অনেকগুলো সমস্যা সিন্ডিকেটের কারণে হয়ে থাকে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দেখা গেল যে বাংলাদেশে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ, মানে এগুলো সবই সহজলভ্য হয়ে গেল শুধু জিয়া রহমান ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে। তো এই সময়ের মধ্যে কোনো আমদানি হয়নি, তারপর দেশ উৎপাদনও হয়নি, কিন্তু এগুলো এত অ্যাভেলেবল হলো কি করে? মূল কারণ হলো যে বঙ্গবন্ধুর জামানাতে সবকিছু ঠিক ছিল, কিন্তু সাপ্লাই অ্যান্ড চেইন, একটি যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্টগুলো ঠিক না থাকার কারণে মানুষের যে মনস্তাত্ত্বিক জগৎ সেখানে অস্থিরতা ছিল, যে যার মতো করে মজুত করেছে, আর আরো মজুত করার জন্য মানুষ পণ্যের জন্য ঘুরেছে, এরকম একটা অবস্থা। সেখানে যখন জিয়া রহমান এসে ঘোষণা দিলেন, একটি স্থিতি অবস্থা আসলো, তখন মানুষ বিশ্বাস খেয়ে পেল, নাথিং মোর। আর অপরাধীরা তাদের অপরাধ করাটা বন্ধ করে দিল। একইভাবে আমাদের দেশে এই মুহূর্তে ধরুন যে যার মতো করে আমরা যেমন একসঙ্গে পেট্রোল পাম্পে ছুটছি, তো পেট্রোল পাম্পে ছোটার পরে সেখানে বিশাল লাইন, হয়তো অনেকের তেল দরকার নেই, কিন্তু একটা মনস্তাত্ত্বিক যে আমার এই তেল এখনই দরকার। আবার ব্যাংকগুলোতে টাকা দরকার, এখন আপনার দরকার নেই, ব্যাংকে পড়ে আছে, কিন্তু আপনার অবিশ্বাসই করেন, আপনি এমন দৌড় দিলেন যে এই দৌড়ের কারণে অনেকগুলো ব্যাংক রীতিমতো দেউলিয়া হয়ে পড়ল, মানে এটার জামানাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ইসলামী ব্যাংকগুলো। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ যেটা আছে, বা বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা, এটাও বন্ধ হয়ে যেত। এটা সামহাও বাংলাদেশ ব্যাংক যদি এটাকে তুলে না ধরতো, 10,000, 12,000, 20,000 কোটি টাকা মানে তাদেরকে শর্তহীনভাবে লোন দিয়ে এই ব্যাংকটাকে বাঁচিয়ে রাখা হয়েছে, আদারওয়াইজ এটাও কিন্তু শেষ হয়ে যেত। এই সবই হয় কিন্তু অবিশ্বাস থেকে। এখন এই যে নতুন একটা সরকার আসছে, পরিবর্তন আসছে, এই জন্য অনেক মানুষ বিশ্বাস ফিরে পেয়েছে। বিশ্বাস ফিরে পাওয়ার কারণে কিন্তু আপনি দেখেন যে মানুষ ছুটছে, চেষ্টা করছে, হতাশা থেকে অনেক মানুষ বের হয়ে আসছে। তো এই হতাশার থেকে বের হয়ে আসার মধ্যে আনন্দের সংবাদ হলো ভারতের সঙ্গে সরকারের খুব একটি দহরম মহরম সম্পর্ক যাচ্ছে। এমনকি শেখ হাসিনার জামানাতেও যে জিনিসগুলো হতো না, ভারত সহজে বাংলাদেশকে চাল দিতে চাইতো না। এই কারণে হলো ভারতের বেশিরভাগ মানুষ, বিশেষ করে উত্তর ভারতে, তারা চাল মানে নিজেরা ভোগ করে, পেঁয়াজ, আলু এগুলো নিজেদের প্রয়োজন আগে মেটায়, তারপরে এক্সপোর্ট করে। এক্ষেত্রে যখন ভারতে ক্রাইসিস থাকতো, চালের ক্রাইসিস থাকতো, পেঁয়াজের ক্রাইসিস থাকতো, তখন প্রায় সরকার সেই সীমান্ত বন্ধ করে দিত এবং বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করে দিত। ইউরোপে রপ্তানি করতে দিত, এর কারণ হলো ইউরোপের যে রেট, হাই রেট।
তো ইউরোপের রেট হাই, এবং ওখানে তাদের কতগুলো ট্রেড অ্যান্ড কমার্সের রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে। এই কারণে রাতারাতি তারা ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকাতে তাদের কোনো এক্সপোর্ট, নিয়মিত এক্সপোর্ট বন্ধ করতে পারে না। কিন্তু বাংলাদেশ যেহেতু ছোট রাষ্ট্র, তার ইচ্ছা করে সেটা বন্ধ করে দিতে পারতো। আর যখন বাংলাদেশে পেঁয়াজ বা আলু সহজলভ্য, তখন তারা ডাম্পিং করতো। ফলে কি হতো, বাংলাদেশে যে পেঁয়াজের উৎপাদন খরচ 40 টাকা, সেই পেঁয়াজ কৃষকরা 10 টাকা মূল্যে বিক্রি করতে বাধ্য হতো। এইটি হলো ভারতের পলিসি। এটা শেখ হাসিনার জামানাতেও ছিল। কিন্তু এখন যে জিনিসটা দেখা যাচ্ছে সেই হলো ভারতের ডিজেলের ক্রাইসিস প্রবল, পাকিস্তানে তো রীতিমতো হাহাকার। তো এই ডিজেলের ক্রাইসিস থাকা সত্ত্বেও 5,000 মেট্রিক টন ডিজেল ভারত দিয়েছে। এই মুহূর্তে ভারতে চালের ক্রাইসিস রয়েছে, কিন্তু তারপরেও নতুন সরকারকে সাহায্য করার জন্য ভারত মানে পর্ব কয়েকটি চালান, তারা চালের চালান বাংলাদেশে পাঠিয়েছে এবং বাংলাদেশ এগুলো খালাস করছে। ফলে আপাতত আমাদের কিন্তু দুটো, অর্থাৎ জ্বালানি তেল এবং খাদ্যশস্যের মজুদ, এই দুটোতে কোনো সমস্যা নেই। তৃতীয় যে সমস্যাটি হয় সাধারণত ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ আমাদের যে ফরেন রিজার্ভ, এটি মোটামুটি এখন সন্তোষজনক অবস্থানে আছে। ব্যাংকগুলো একটি স্টেবল অবস্থার মধ্যে আছে। এবং এবছর যে ঈদ বা ঈদের পূর্ববর্তী যা কিছু হয়, সারা বাংলাদেশে কেন জানি কোথাও কোনো ঘটনা ঘটেনি। এটা আল্লাহর একটা রহমত। সে সময় সাধারণত শ্রমিক বিভিন্ন ফ্যাক্টরিতে বেতন ভাতা বোনাসের দাবিতে রাস্তাঘাটে ভাঙচুর করে এবং রোজার মাসে 15 তারিখ